হ্যালো। হ্যাঁ, মিস্টার দেবব্রত দাস বলছেন? হ্যাঁ, বলছি। নমস্কার, আমি স্টেট ব্যাংক টিপিজি ডিপার্টমেন্ট থেকে অভিজিৎ ভট্টাচার্য বলছি, চিফ ম্যানেজার। আচ্ছা, আচ্ছা। আপনার একটা ওই চেয়ারম্যানের কাছে কমপ্লেন আমাদের কাছে এসছে। হ্যাঁ, 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 মানে অনেক কিছু লিখেছেন আপনি। হ্যাঁ, অনেক কিছু উম, ঘটেছে তো। আহ, হ্যাঁ, পুরো স্টোরিটাই লিখেছেন দেখছি। তো আমাকে আরেকবার একটু শর্টে ছোট করে বলুন হ্যাঁ। যে আপনি তো ভিআর নিয়েছেন, হুম, হুম। মানে ওই ব্রাঞ্চের খুব বিহেভিয়ারের জন্য মোস্টলি এটা নিয়েছেন, তাই তো? হ্যাঁ, বিহার অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, আপনি ভিআর অ্যাপ্লাই করেছেন 2 মাসের আগে, 2 মাস আগে বোধহয়, না চাকরি অ্যাকচুয়ালি শেষে? আমি 3 মাস আগে করেছিলাম নভেম্বরে হওয়ার জন্য, ওটা ডিলে করছিল পাঠাতে নানাভাবে। তারপরে আরবিও থেকে এইচআর ম্যানেজার ফোন করে আমাকে বললো যে আপনি কি সত্যিই নেবেন? আমি বললাম হ্যাঁ, নিশ্চয়ই। আমি কখনোই আর ব্যাংকে যাবো না আমার তারপরে উনি বললেন তাহলে আপনি বিকালে আসুন, এখানে সব কাজ করে নিন। আপনার মালদা চিফ ম্যানেজার কি ফুটবল খেলছে, এই পিং পং খেলছে নাকি, একবার এই পাঠাচ্ছে একবার ওই পাঠাচ্ছে, কখনোই কিছু পাঠাচ্ছে না। তারপরে আমি ওখানে গিয়ে ওখানে সামনে বসে ওখান থেকে পেপারস বের করে আমি যেগুলো দরকার সেগুলো সাবমিট করেছি ওখানেই। এইচআর ম্যানেজার আমাকে সাহায্য করেছে বিআরটা নেওয়ার কাজটা ঠিকমতো হওয়ার জন্য। তাও 1 মাস দেরি হয়েছে, যেহেতু আমি আবার 3 মাসের নোটিশ তখন ছিল তখন। আচ্ছা, একটা জিনিস আমায় বলুন তো, আপনার ওখান থেকে যে ওই কাউন্টার থেকে যে ক্যাশ শর্ট হলো, হ্যাঁ, হ্যাঁ, সেটা বলছেন যে ওখানকার কোনো ক্যাশ ক্রেডিট কাস্টমার, তাদের যে লোক এসেছিল এমপ্লয়ি, সেই হ্যাঁ, টাকা নিচ্ছে, হ্যাঁ। সে আপনার কাউন্টারের মধ্যে ঢুকলো কি করে? না, না, হাত ঢুকে যায় ওখান দিয়ে, হ্যাঁ, ট্রে ঢুকায়। ওখান দিয়ে ওরা টাকা ভরে ট্রে ঢুকায়, হাই ভ্যালু কাউন্টার, ওখানে হাত যায়, ওরা ট্রের মধ্যে হাত দিতে পারে। তো মানে একবারে ওই আপনার কাউন্টারের টেবিলের ওপর হাত ঢুকিয়ে তুলে নিয়েছে? হ্যাঁ, ওই মাঝখানে কাঁচের যে ফাঁকা জায়গাটা আছে, ওখান দিয়ে ট্রে ঢোকায়, হাত ঢোকায়। এখনকার যে সিস্টেম হয়েছে, বিভিন্ন সময় কাউন্টারের তো স্ট্রাকচার বিভিন্ন হয়েছে, তা তো ওই হুম। ফাঁকটা দিয়ে হাতটা টেবিলে ঠেকে যায়। ওরা ড্রয়ার এই ইয়ে ট্রেতে টাকা ভরে নামায়, ওখান থেকে তুলতেও পারে। আচ্ছা, আচ্ছা। তো ওখানে তো আর সবসময় তাকিয়ে দেখার দরকার নেই, এমনি কাজ নিজের কাজ করবো, কখনোই ঘটেনি। 2001 সাল থেকে আমি মালদাতে কাজ করেছি, মাঝখানে 3 বছর বাইরে ছিলাম মালদায়। কখনো এরকম ঘটেনি যে আপনি মানে প্র্যাকটিক্যালি যেটা হয়, অনেক সময় ওরা ভুলে যায় দিতে, আবার নিজেরাই দিয়ে আসে। অনেক সময় আমরা ভুলে গেলে ফোন করি আর সঙ্গে সঙ্গে দিয়ে যায়। কখনো এরকম গণ্ডগোল হয়নি। কিন্তু এইটার ক্ষেত্রে একদম উদ্দেশ্য প্রণীত হবে। সিসিটিভি ফুটেজ না দেখলে স্যার আপনি কেন কেউ বুঝতে পারবে না, কিন্তু যারা দেখেছে তারা কেউ কোনো কথা বলতে পারেনি, এবং সবাই একমত। আর এই ঘটনাটা সবাই জানে, কিন্তু কেউ জানে না, মানে আমার কাছে কেউ জানে না। এটা একটা অদ্ভুত ঘটনা, এবং ভীষণ একটা অকল্পনীয় একটা অন্যায়ের অবিচারের শিকার হলাম আমি। আমি এই যে এখন টেন্সড হয়ে গেলাম এই ছাড়ার পর থেকে, কিন্তু আমি তো ভীষণ ইয়ে আছে, প্রেশার, সুগার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড সবই আছে। এগুলো ব্যাংকের জন্যই হয়েছে বিভিন্ন সময়। এমন না যে এই ঘটনাতেই হলো, এটা তো সবচেয়ে বেশি হলো, এবং এটাতে আমাকে সব একদম ছেড়েই দিতে হলো। কারণ আমাকে কোনো সুযোগই দিল না তো। এই তো আমি আমি কোনো অন্যায় করিনি যে স্যার ছেড়ে দিন, স্যার আর করবো না। আমাকে তো সুযোগই দিল না, একটা কথাই বলতে দেন না, কোনো কথাই শোনে না। 35 বছর চাকরি করেছি, আমার পারফরমেন্স যথেষ্ট ভালো। আগের চিফ ম্যানেজার আমাকে এই 17 জনের মধ্যে বেস্ট 5-এর মধ্যে বলেছিল পারফরমেন্সে। যেই 17 জনের মধ্যে 16জন ইয়াং জেনারেশন, তার 15জনই আমার জয়নিংয়ের পরে জন্মগ্রহণ করেছে। তো আমার তো ফোবিয়া হয়ে গেছিলো। এই যে আপনি ফোন করলেন না, যে এই পরিচয় দিলেন স্টেট ব্যাংক, শুনেই আমার শরীর দিয়ে মানে গরম স্রোত একটা না, না, বয়ে না, গেল। হ্যাঁ, ওরকম কিছু না, আমি জাস্ট আপনার মুখ থেকে একটু আমি জানি প্রেজেন্টেশন পেতে। আপনাদের হায়ার লেভেল থেকে যখন কথা হয়, কথা ভালোভাবেই হয়, কিন্তু এই স্টেট ব্যাংক থেকে ফোন এলো বা যোগাযোগ, সঙ্গে সঙ্গে আমার এই শরীর, আমি তো মানসিক চিকিৎসা করাতে হয়েছে কলকাতা, ইয়ে আপনাদের লুম্বিনী পার্ক। হ্যাঁ, লুম্বিনী পার্ক মেন্টাল মেন্টাল হসপিটালে। এবং আমার এই একটাই ফোবিয়া, আর কোনো ইয়ে নেই। এখন ওষুধ, কোনো প্রেশার টেশার এর মধ্যে হয়নি, কেউ যোগাযোগ করেনি সেই ছাড়ার পর থেকে, 2018 ডিসেম্বর। এই আজকে আপনার কথায় একদিক দিয়ে আনন্দ হলো যে ব্যাংক কিছু করছে। আমি ভেবে পাচ্ছি না যে আমি কাকে দিয়ে কোন দিক দিয়ে মুভ করব। আমি এর আগেও অনেক পাঠিয়েছি, যাই হোক অত কথা ওগুলো তো জানতেই পারবেন বা জানেন। ভালো লাগলো যে একটা মুভমেন্ট, একটা যোগাযোগ করলেন। মুভমেন্ট মানে কি, এইটা কি জানেন, আপনি দুম করে চাকরিটা ছেড়ে দিলেন নিজের ইচ্ছায়। এটা তো 80% লড়াই
স্যার জায়গা স্যার পেত। স্যার 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 তো আমার পাশে আপনি যদি কেউ না থাকে, আমি জানি এই লড়াইয়ের ফল কি। ঠিক আছে, আপনি একা, আপনি সব ঠিক আছে নিজের জায়গায়, এটা তো এবং আমি এইটা তো জানি আমার কি হতো স্যার, আপনি আপনি হয়তো জানেন, জানি না, বেশিরভাগই জানে এটা স্টেট ব্যাংকের মধ্যে চালু আছে, অন্য ব্যাংকের কথা আমি জানি না, যে কোনো স্টাফের সঙ্গে যখন মনোমালিন্যটা চরম পর্যায়ে চলে যায়, যে কোনো কারণে হোক, যার দোষ থাক বা না থাক, স্বভাবতই সাবঅর্ডিনেটের দোষটা বেশি দেখা হয়। সেটা নিয়ে আমি অভিযোগ করছি না, আমি বাস্তবটা বলছি। তো ওই কাস্টমার বা কাউকে দিয়ে কমপ্লেন একটা করিয়ে দেয় তারা, যে কোনো গাড়ি, কোনো ব্যাপারই না এটা। এই তো আমার আমার কাউন্টারে অবশেষে বোধহয় ওদের বোঝাপড়া যখন হয়ে গেছিলো, আমার কাউন্টারে আরেকটা এমপ্লয়ি পরে যে আসতো, সে ঝগড়া করেছে রীতিমতো, সেটার ভয়েস রেকর্ডিংও আছে, আমার সব ভয়েস রেকর্ডিং, কল রেকর্ডিং আছে। হ্যাঁ, তো তা এবং সেটা বলেও দিয়েছিল, আমি তো ইঙ্গিতগুলো পাচ্ছি। 35 বছর চাকরি করেছি আমি, মালদা ব্রাঞ্চের সেক্রেটারি ছিলাম 4 বছর ধরে। নিয়মকানুনের খবর 2004 থেকে সমস্তই খবর রাখি সাধারণত, যে সার্কুলারগুলো, সার্কুলার 2004 থেকেই ছিল। তো সেই অভিজ্ঞতা থেকে আমি জানি আমি কি চুপ করে থাকতে হবে। আমি ভেতরে ভেতরে ঠিক করে নিয়েছি বোধহয় পারবো না, বাড়িতেও বলে দিয়েছি। এবং শেষ দিন যা নক্কারজনকভাবে বললো, এরকম কোনো মানে কোনো মানুষকে বলে না। এবং বাইরের অনেক লোক ছিল, ওই বাজপেয়ী মারা যাওয়ার পরের দিন হাফ ছুটি ঘোষণা করেছিল, তো সে খবরটা একটু লেটে হয়েছিল। হুম, লেটে হলেও আমাদের হাই ভ্যালু কাউন্টারে কি ওই সব চলে আসে, বড় বড় ডিপার্টমেন্ট সব চলে আসে, তাদের অফিসে হাফ ছুটি হয়ে গেছে, অন্য ব্যাংকগুলো হাফ ছুটি হয়ে গেছে, ওরা ক্যাশ নিয়ে চলে এসছে। ওরা কোটি কোটি টাকা ক্যাশ আনে। এলাহাবাদ ব্যাংকেরও দুজন ছিল, অন্যান্য ডিপার্টমেন্ট ছিল, তার সামনে এসে এমন লাফিয়ে লাফিয়ে বকা, মানে কল্পনা করা যায় না। আমি স্যার চাকরি জীবনের আগে, চাকরি জীবনের বাইরে সারা জীবনে 3বার বকা খেয়েছি। আমি এত ডিসিপ্লিনড এবং সিনসিয়ার ছেলে, এবং চাকরি জীবনে কেউ আমাকে বকেনি কখনো। তো ওইটা, এটা আমার হাই প্রেশার শুধু আগে ছিল, এটা বংশগতভাবে হয়েছে অল্প বয়সে, বাকি সব এই রিসেন্ট 17 সাল থেকে শুরু হয়েছে। এইটাতে একদম পুরো কমপ্লিট করে দিল। আমি ভুগছি না এখন, কিন্তু 10টা ওষুধ তো আমাকে খেতে হচ্ছে। তো ওইটা যে বকা, এলাহাবাদের ব্যাংকের দুজন ছিল, একটা মহিলা একজন ছেলে, তারা তারা বলতে বাধ্য হলো, স্যার ইনি তো ঠিক আছেন, ইনি তো ঠিক সময়ে এসে বসে আছেন। সেদিনটা হাফ ছুটি, কিন্তু আমাদের যা ক্যাশ পড়েছে আমরা জানি যে আমাদের 6টার মধ্যে হবে না। তো বোর্ডে যে ছেলেটা ছিল সে টিফিন করতে বাড়িতে যায়, সে বাড়ি গেছে। আমিও যথাসময়ে টিফিন করে এসছি, দুটোর সময়। আমার টাইমলি টিফিন করেই আমি ঢুকে যেতাম। তো ওই ওরাও বলছে যে ইনি তো, ওনার তো কোনো দোষ নেই, ইনি তো ঠিক সময়ে এসে বসে আছেন। তারপরে যে ঘটনাগুলো ঘটেছে এটা অকল্পনীয়। আমি একদম, মানে আমার সেন্স নেই এরকম অবস্থা। সেদিন যে কী ভাগ্যে আমার ক্যাশ মিলল, ব্যাস নিয়ে মানে প্রায় অবচেতন মানে বেরিয়ে এসে, অচেতনভাবে বেরিয়ে এসে আমি প্রতিজ্ঞা করলাম মনে মনে যে কোনো দিন আর ব্যাংকে আসবো না। বাড়িতে বললাম, গা পায়ে গরম হয়ে, মানে আমার তো সত্যি বলছি স্যার, আমি চাকরি করলে আর হয়তো 1 মাসও বাঁচতাম, যে কোনো মুহূর্তে আমার একটা দুর্ঘটনা ঘটে মৃত্যু হতো। কাজে আমার চাকরি ছাড়াটা দরকার হয়ে পড়লো, আমাকে বাঁচতে হবে। এইবার বাঁচলাম তো ঠিকই। আপনি এখন কি চাইছেন? আপনি তো কি চাইছি ওটা রিটায়ার করে ওটা গেছেন, ওটা পেনশন আমার যখন পাবেন, যে, পান, গ্র্যাটিটি সবই পাচ্ছেন, পেয়ে গেছেন। না না, আমাকে যে চাকরি ছাড়তে হলো, ব্যাংকে একটা চুরি হলো, ফুটেজে ক্লিয়ার দেখা হলো, কাস্টমার বিভিন্ন সময়ে, আমি তো 3বার দেখিয়েছি, তারপরে আমি ছুটি দিয়েছিলাম, অন্যজন দেখিয়েছে, বিভিন্ন কোম্পানিয়ান্স নিয়ে এসে ওটাকে দেখেছে। এবং ওই পিক আপের জায়গাটা দেখার পর আর তাদের কোনো আর অন্য কোনো ইয়ে নাই, প্রতিবাদ নেই। ওই জায়গাটার পর তারা কথায় চলছে যে এই কারণটা, তাহলে ওই বোর্ডের এই ফুটেজও দেখবো, এই করে একসঙ্গে বোর্ডের ফুটেজটা পাইনি, ওটা অনেক পরে দেখানো হয়েছে। সেটা তো একদম ক্লিয়ার আছে যে ওই ট্রেতে টাকাটা ছিল না। এবং টিভির ফুটেজটা, সিসি ফুটেজটা দেখলে কাউকে বলার দরকার পড়বে না যে এটা একটা প্ল্যান্ড চুরি। ঘটনাচক্রে সেই সময় ফাঁকা ছিল, একটা নতুন ছেলে ও নিয়ে এসেছিল, যারা সন্দেহজনক। তো তখন আমার মনে হয়নি, ফুটেজ থেকে সবাই বুঝতে পারছে। ক্যাশ ক্রেডিটের ম্যানেজার সিদ্ধার্থ গুপ্তা ছিলেন, উনি উনি দেখে বললেন যে এ তো সারাসার চুরি হয়, ইনকা তো জেল জানা চাইয়ে। তো ন্যাচারালি আমার ওইটা হচ্ছে অরিজিনেটিং পয়েন্ট। ব্যাংক থেকে টাকা চুরি হলো আমার কাউন্টার থেকে, এবং সিসিটিভিতে পরিষ্কার দেখা গেল। কিন্তু মাস দেড়েক পর থেকে
উল্টো ঘটনা ঘটে, আমার সঙ্গে দুর্ব্যবহার বাড়তে বাড়তে প্রচণ্ডভাবে বেড়ে, এবং বাকি যে ছেলেরা আমাদের সাপোর্ট করেছিল ফুটেজের জন্য, সঙ্গে সঙ্গে ওরা চিফ ম্যানেজারকে বলে, তখনকার চিফ ম্যানেজার, আর সেকেন্ড চিফ ম্যানেজার ঠিক 14 তারিখে, 13 তারিখে চার্জ নিলেন, আর এটা খুঁজে পাওয়া গেল, ধরা পড়লো 14 তারিখ, 15 তারিখে ব্যাংকে দেখতে পারলো যে এটা হয়েছে। তার আগে চিফ ম্যানেজার থাকলে এত সমস্যা নিশ্চয়ই হতো না। এবং দুজনই বিহার থেকে এসে ইয়ে করেছে, একজন ক্যাসকেটের ম্যানেজার আর একজন সিএম সমবয়সী, আরেকজন পার্থ চক্রবর্তী নামে, ওরা একটা নতুন কি সেল খুলেছে অ্যাডভান্সের, আর সিআর কি পিসি দিয়ে আর কি, কোনো পিসি লোন সংক্রান্ত, সেটা তিনজনই নতুন, তাকে এই আমি দেখিনি তো। এই যে আপনি যে টাকাটা দিলেন, আপনাকে ওরা কোনো লিখিত ভাবে চেয়েছিল টাকাটা, আপনি মেকগুড করুন? না না না, এটা তো ব্যাংকের প্র্যাকটিস, এবং এটা তো ব্যাংক আগের চিঠিতে বলেছে যে এটাই করতে হয়। টাকাটা আমি দিয়েছি এবং সবাইকে জানানো হয়েছে। তারপরে যে কথাগুলো আসছে লিখিত দাওয়ানি কেন, এগুলো তো হয় না কখনো। হ্যাঁ, তাছাড়া লিখিতর কী আছে, একটা চুরি আছে, প্রুফ আছে, ব্যাংকে ধরা আছে, পেন ড্রাইভ, আমারই পেন ড্রাইভ আছে, ব্যাংকে ধরা আছে। আমার কাছে আমার উপর অত্যাচার সংক্রান্ত সমস্ত প্রমাণ আমার কাছে আছে, রেকর্ডিং, অডিও রেকর্ডেড, ভিডিও, ভয়েস রেকর্ডিং এবং কল রেকর্ডিং। ম্যানেজারের শুধু নয়, বিভিন্ন জনের কথা আছে, যাদের মধ্যে থেকে পরিষ্কার হয়ে যাবে আমার সঙ্গে খুব অন্যায় হয়েছে। সবাই স্বীকার করেছে আমার সঙ্গে ব্যাংক ঠিক করেনি। সারা ভারতের অনেকেই খবর জেনে গেছে, যারা মালদা এক সময় কাজ করেছে, এখন ছড়িয়ে পড়েছে। কারণ আমি জনপ্রিয়ই ছিলাম স্টাফদের মধ্যে, আমি কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না, এবং কাজে তো খুবই প্রশংসা খুবই করতো সবাই। তো এস্টাবলিশমেন্টে ছিলাম 2010 থেকে। তো আমি কেন এই অবস্থা হলো, আমাকে প্রায় আমি শারীরিকভাবে শেষ করে দেওয়া হলো, চাকরি ছাড়তে হলো। আমার 4 জনের ফ্যামিলি, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কিন্তু এখনও এস্টাবলিশড হয়নি। কলকাতায় পড়তে, মেয়েকে তো নিয়ে চলে আসলাম করোনাটার জন্য, আর বোধহয় ওর পড়াশোনার ব্যাপার আগামে না, এখন সিচুয়েশন দেশের এরকম হয়ে গেছে যে এটা ছেড়ে দিলাম। তো বুঝতেই পারছেন, এখন এই মুহূর্তে আমার 6 ডিজি ধরতে, সেখানে আমি 39,000 টাকা পেনশন পাচ্ছি, সংসার চালাতে কী অসুবিধা হচ্ছে, ডিপোজিটের ইন্টারেস্ট কমছে। তো আমার এই যে অপমানগ্রস্ত আমি, আজকে একটা পোস্ট করতে হবে, যাকেই বলি আমি চাকরি ছেড়ে দিয়েছি, কেউ বিশ্বাস করে না, বলে কেন, এই আমার কাউন্টার থেকে টাকা চুরি হয়েছিল তো সিসিটিভিতে দেখা গেছে। কথা না শুনেই যারা একটু মানে একটু যারা পড়াশোনা কম আর কি, ধরেন একজন ড্রাইভার বা পরিচিত, আপনাকে সাসপেন্ড করে দিল। আমি বললাম হ্যাঁ, সাসপেন্ড করবে কি, তখন বলি আমার টাকা চুরি করলো, চোর তো অপরাধী নাকি। কিন্তু আমার সঙ্গে প্রথমে সবাই স্বীকার করলো, সব ছেলেগুলোই সাপোর্ট করলো, এবং ছোটাছুটি করে তারা টেকনিশিয়ানকে ডেকে এনে ফুটেজের ব্যবস্থা করলো। পরবর্তীকালে আমার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করলো, এবং এটা এমন চরমে উঠলো, এবং বাকি সব স্টাফ একদম চুপ করে থাকলো। কোনো একটা কারণ আমি তো জানি না ভিতরের কারণ, এবং আমি খুঁটিয়ে খোঁজ খবরও নিই না কোনো, আমার অভিজ্ঞতাতেই সব বুঝি। কোনো কারণে সবাই চুপ করে গেছে। ইউনিয়ন তো আমাদের কোনো কাজেরই না, স্টাফ ইউনিয়ন, হ্যাঁ আবার স্টাফ ইউনিয়নটা। তো আর তারপরে এখানে 2জন উঁচু পদে আছে, তারা মেসেঞ্জার থেকে নেচারি, তারা সার্কুলারও পড়তে পারে না। তো অবস্থা জানি বলে আমি বাধ্য হয়ে ছাড়লাম। তো এই যে অপমান হওয়াটা, আমার যে অপমানিত বোধ, আপনি লিখেছি কিনা জানি না, কোনো না কোনো কিছু তো লিখেছি, যে আমি একটা মেসেঞ্জারের কাছ থেকে চিঠিটা নিয়ে খামে ভরা বেরিয়ে চলে গেলাম। বিহারেও কিন্তু একটা ফেয়ারওয়েলের এটা ব্যবস্থা করা হয়। এই ঘটনাটা আপনি আপনার কন্ট্রোলার বা অন্য আরএন বা আর কাউকে জানিয়েছিলেন? সবাই জানে, আমি ডাইরেক্ট জানাইনি, কারণ না, আমি ঠিক এমনি আছে চিঠি শোনেন। দিয়ে কখনো জানাননি? যেমন চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন, হ্যাঁ, ওটা ব্যাংক সেটাকে থেকে আপনি বেরিয়ে, জানেন? আমি জানি ব্যাংকে থাকা অবস্থায় আমি এটা নিয়ে কোনো কিছু লেখালেখি করলে আমি সঙ্গে সঙ্গে একটা মেমো খেতে হবে শোকজ, এবং আমি এটা প্রসেসিংটা পড়ে যাব পাল্লায়। সেক্ষেত্রে আমি বেরাতেও পারবো না, এবং বেরাতে যদি ব্যাংকে না আসি তো টাকাও পাবো না, টাকাগুলো পাবো না। সেক্ষেত্রে আমার যে শারীরিক অবস্থা, তাহলে তো আমি হয়তো শেষ হয়ে যেতাম, আমার মৃত্যু তো অবধারিত ছিল, সংসারটা এরকম হতো। তা আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি একদম চুপ করে থেকে, কখনো যাতে আমাকে আক্রমণ করার ডাইরেক্ট কোনো কারণ না পায়,
এবং ভিআরের অ্যাপ্লিকেশানটা সাবমিট করার পরে যখন আমি রিসিভ করে নিলেন, তারপরে আমি মানসিকভাবে অনেকটা মুক্ত হলাম। কিন্তু পরবর্তীকালে আবার ওই যে ডিলে করলো, নানাভাবে অফিসে ডেকে পাঠানোর চেষ্টা করলো। না, আরএম তো জানেন, আরএম জানেন না তা হয় নাকি? আরএম জানেন, আমাকে না না, এইচআর জানান ম্যানেজার না, আপনি বলেছিল। আপনি অফিস থেকে কিছু জানিয়েছিলেন অফিসিয়ালি যে কিছু আপনার জানাইনি, উপর পরে আপনাকে এরকম দুর্ব্যবহার করছে বা এরকম কিছু বলেছিলেন, আপনার উপর খারাপ না না ব্যবহার না করছে? না 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 না, দুর্ব্যবহারটা তখন খুব বড় ব্যাপার ছিল না তো, বড় ব্যাপার পরে হয়ে গেল। তখন আমি কে বলবো, কেউ আমার দিকে তাকায় না, ইউনিয়নের নেতারাও কথা বলে না। কথা বলে, হ্যাঁ তুমি এই করতে বললাম করলে না, এই করতে বললাম এই করতে। হুম। আমি পরে একটা ছেলেকে দিয়ে চিফ ম্যানেজারের উদ্দেশ্যেই চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু এটা চিফ ম্যানেজার রিসিভ করেনি। বলেছে, আমার কথা বলেছে যে উনি সুস্থ হয়ে জয়েন করে নিজে দেবেন অথবা বাই পোস্টে পাঠিয়ে দেবেন। যাক, ওটাও আমি পাঠাইনি। যেখানে চিঠি প্রমাণ আছে চুরি হয়েছে, সেখানে আমি চিঠি দিই না দিই, ব্যাংকের তো একটা নিয়ম আছে, তাহলে এত কোটি কোটি লক্ষ লক্ষ সিসিটিভি ফুটেজ কী করতে আছে, এবং সব কিছুতে এখন ফুটেজ সবচেয়ে বড় প্রমাণ। এবং সাক্ষী হিসাবত আছে, আরও যে অত্যাচারগুলো হয়েছে তারও ফুটেজ হবে। ব্যাংক একটা রিপোর্টে বলেছে 3 মাসের পর ফুটেজ পাওয়া যায় না, এ তো অবাস্তব কথা। যাই হোক, এগুলো নিয়ে তো আমি মন্তব্য করতে পারি না, কিন্তু নিজে নিজে তো বুঝতে পারি ভেতরের অভিজ্ঞতা থেকে যে কি হচ্ছে না হচ্ছে। তো আমি তো আপনি চাইবই এটা। ওখানে পাবনা ব্রাঞ্চেই ছিলেন না? হ্যাঁ, মালদা ব্রাঞ্চে ছিলাম 17, এটা আমি 2001 থেকে 2013 অবধি ছিলাম। 2013 সালে ওই একটা চক্রান্তের শিকার হয়ে রিডিপ্লয়মেন্টে আমি প্রথম সিনিয়র সেন্টার সিনিয়র যে সে আরবিএতে আছে, আমাকে পাঠিয়ে দিল জোর করে। তখনও আমি 3 মাস এরকম ভুগেছিলাম, এবং সেই সময় আমার সুগারটা ধরে। আর 17 সালে জুলাই মাসে আমি ফিরে এলাম মালদাতে। ওই রিডিপ্লয়মেন্টের আমি সার্কুলার ওটা দেখা আছে, আমি দেখলাম যে কেউ কিছু করছে না, রিক্রুটমেন্ট হচ্ছে, নেতারা হবে বলছে করছে না, তখন আমি ওগুলো তুলে নিয়মগুলো তুলে দিয়ে তার বেসে একটা অ্যাপিল করলাম, এবং খুব তাড়াতাড়ি আমার হয়ে গেল মালদায়। মকদুমপুরে বা মালদা চেয়েছিলাম, মকদুমপুর আমার বাড়ির পাড়ায় আর কি। তো মালদাতে হয়ে গেল। তখন জিএসটি চালু হলো, দুরবস্থা প্রচণ্ড। আমি ওখানে বসলাম, জিএসটি আমি চালু করলাম, সব করলাম। তো মালদা থেকেই বেরালাম আমি। তারপরে আমার অ্যাকাউন্টগুলো মকদুমপুর ব্রাঞ্চে নিয়ে চলে এসেছি। এটা আমার নিজের পাড়ায়। মালদা ব্রাঞ্চে যেতে ভয় পাই, ওই চিফ ম্যানেজারকে মানে মুখটা ভাবলেও ভয় পাই এখন। ভয়েতে ভয়েতে ভয়টা আমার প্রেশারের জন্য, যেহেতু আমার প্রেশার আছে, সুগার আছে, প্যালপিটেশন, 36 বছর থেকে আমার প্রেশার আছে, এটা বংশের জন্য হয়েছে। আর পরবর্তীকালে আচ্ছা। ফোবিয়াটা তো ন্যাচারালি হবে। আমার পাশে কেউ নেই, ব্যাংক আমাকে আসলে একটা কি, যে কোনোদিন অপরাধ করে না, শাস্তি পায় না বা পাওয়ার ভয় নাই, সে যদি তার উপর যদি এইভাবে আক্রমণ হয়, এটা সহ্য করা, প্রতিবাদ করা খুব মুশকিল। কি পরে আমি চিৎকার করে বলেছি, আমি যদি থাকতাম, অন্য কেউ যদি এটা করতো এবং তাকে চাকরি ছাড়ানোর মতো অবস্থা করা হতো, অসম্ভব, করতেই দিতাম না আমি, একদম সারা ভারতে জানিয়ে দিতাম। এটা আমার জন্য কেউ করলো না, কেউ কোনো কথা বললো না, আজ আমাকে করলো কাল তোমাকে করবে, কেউ কথা বলবে না, এরকম। ব্যাংক সম্পর্কে তো স্যার আপনিও অনেক জানেন, তবে আপনাদের জানার মধ্যে একটু পার্থক্য আছে। নর্থ বেঙ্গলে, বিশেষ করে মালদাতে, স্টেট ব্যাংকের উপর ভীষণ হোয়াটসঅ্যাপের উপর অত্যাচার হয় ভীষণ, এবং এখানকার অকল্পনীয়। মালদা দুরবস্থা সব দিক দিয়েই, কোনো ডিসিপ্লিন নেই মালদার, এর বরাবর মালদার অবস্থা খুবই খারাপ। আর ইউনিয়নের নেতারা থাকে শিলিগুড়ি বা তার চেয়ে দূরে, ওইদিকে দেখার কেউ নেই। এই যে বললাম, দুজন মেসেঞ্জার, আরএস আর জেডএস। তো আমি চাইবো যে এটা ইয়ে হোক, ইনভেস্টিগেশন অ্যাটলিস্ট হোক। আমার কমপ্লেন আছে, ওটা নিয়ে ইয়ে হোক। সিসিটিভি ফুটেজ প্রমাণ আছে, চুরি হয়েছে, কিছু করলো না, এটা একটা সাইড আছে। আমার উপর কেন অত্যাচারটা হলো ব্যাংকে, এটা কি ওনার ইয়ে আছে? উনি আমাকে আমার যে কোনো বিষয়ে মেমো দিতে পারতেন, ব্যাংকের প্রসিডিওর আছে। আমি তো এর আগেও মেমো খেয়েছি, ও সেগুলো সব সব আমার মানে কোনো না কোনো রাগে, এবং আমার কোনো লাস্টে শাস্তি হয়নি। মানসিক চাপে আমার অসুখগুলো ধরে গেছে। কারণ আমি খুব নিয়ম মেনে চলি। আমি যে একটা নিয়ম মানি না, সেটা হচ্ছে নিয়ম বলবো, ওই যে কাজ হয়ে যাওয়ার পর 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে থাকা, কাজ করে দিলেও না যায়, যে কী যাবে না এখন, এইসব পছন্দ করতাম না। তো আমার তো স্বভাবতই এটা চাবুকের মতো গায়ে বিচ্ছিল, যে আমাকে বকা দিচ্ছে, কল্পনা করে যেন কোনোদিন বকা খাই না। এবং
একটা লেবার মিস্ত্রির মতো বকা আপনার করছে। পিএফ নাম্বার কত ছিল? 1274 694 1274694। আচ্ছা ইনভেস্টিগেশন আচ্ছা, না হলে তো ধরুন আমি ভুলগুলো মেলটাতে কি করে? আপনি ভুল লিখেছেন পিএফ নাম্বারটা। আচ্ছা তাই আমি ভুলে গেছি তাহলে এতদিন। 1274 694। মেশিনে আছেন কি আপনি মেশিনে? তাহলে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 1274 694 ওয়ান টু আচ্ছা সেভেন ঠিক ফোর সিক্স নাইন ফোর দেবব্রত দাস। ঠিক আছে, আমি আপনাদের মালদাতে একবার একটা কথা বলছি, দেখি ওরা কি বলে ওখানটায়। স্যার আমি এই মুহূর্তে আমি একটা ভিকটিম তো। হুম। আপনি কিন্তু আমার বিরুদ্ধে ইয়ে করছেন না, আপনার ইন্টেনশন নাই যে আমাকে সাপ্রেস, না আমার না না, ঘটনাটা আমার সাপ্রেস। ইন্টেনশন, কারণ হ্যাঁ আপনি কারণ জিনিসটা না, হ্যাঁ আপনি বিষয়টা অ্যাকচুয়ালি কি নিরপেক্ষভাবে এই কুকুরগুলো হ্যাঁ, রাস্তা করে সেদিক কথা দিয়ে হলো আমি সেটা একটু জানার উদ্দেশ্য। হুম 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 হুম। কারণ এর আগেও আমাকে ওই দেবাশিস রায় নামে কলকাতায় এলএইচওর পিপিজি থেকে একজন ফোন করেছিল। আমি বোধহয় ওই ভিডিও অডিও এটা পাঠিয়েছি বোধহয় অ্যাটাচ করে, পেয়েছেন কি? আমি না এখানে অ্যাটাচমেন্ট প্রবলেম কিছু আসে। অ্যাটাচমেন্টে আমার ইমেলের অ্যাটাচমেন্টে এই এই নতুন চেয়ারম্যানের আমলে দুবার ইমেল করেছি, তার আগে তো 5-6টা করেছিলাম, বিভিন্ন সময় কোনো রেসপন্স পাইনি। এটাও পাইনি বলে আমি ব্যতিব্যস্ত হয়ে গেছি যে কী করবো এরপরে, কী করব, আমার কোনো রং স্টেপ হয়ে যেতে পারে। কারণ আমি তো এটাকে সম্ভবই না ছাড়া, লোকে বিশ্বাস করছে না যে আমি আমার আমার টাকা চুরি করেছে, আমি স্টেট ব্যাংকের মতো জায়গা থেকে চাকরি ছেড়ে দেবো, এই তো অবস্থা। আমি হলেও তো বিশ্বাস করতাম না, অন্য কেউ বললে বলে হ্যাঁ মিথ্যা কথা বলছে। এখন কাকে বিশ্বাস করা যায়, কাকে খেয়েছে, দুর্নীতি করেছে এইসব। স্টেট ব্যাংকে তো হয়েছে মালদায় বহু ঘটনা। তো এই অবস্থায় আমি আশা করবো যে একটা যদি তদন্ত হয়, ইনভেস্টিগেশন ছাড়া কী করে ডিসিশন হয়, এবং যাদের যে দিক থেকে মানে অ্যাকিউজডের তরফ থেকেই একটা রিপোর্ট অবটেন করে নিল, এক দুখানা রিপোর্ট আরবিও থেকে, তার উপর ভিত্তি করে সব জায়গায় ডিসিশন হয়ে গেল আমার। না আপনার কাছ থেকে কি আরবিও টাকা চেয়েছিল? আপনি টাকাটা দিয়ে দিন। কে? আরবিও থেকে টাকা চেয়েছিল কি আপনার কাছ থেকে? না না, আমার কাছে আরবিআইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো, আমি তো টাকাটা দিয়েছিলাম, আমাকে টাকা ফেরত দেওয়ার কথা ছিল। চিফ ম্যানেজার বলেছিল আপনি একটা কিছু করবেন না, ব্যাংক যা করার করবে, আইনি ব্যবস্থা নিবে এবং আপনার টাকাটা ফেরত করিয়ে দেবো। আমি বললাম হ্যাঁ। ঠিক আছে, আমি জানি এটা ঠিক আছে, এটা টেকনিক্যালি ঠিক একদম। And আমার তো নিয়মগুলোও জানা আছে, আবার নিয়মের পাশাপাশি আমরা অনেক কাজ করি প্র্যাকটিস হিসাবে নিয়মের বাইরে গিয়ে, সেটাও আমাদের সবারই জানা আছে। ধরুন অনেক পেমেন্ট টেমেন্ট বা বিভিন্ন কাজে আমরা নিজের কমন সেন্স প্রয়োগ করে অনেক কাজ করে দিই। তো সেই হিসাবে টাকা আরবিও চাওয়ার প্রশ্নই নাই, আরবিও আমার সঙ্গে কোনো কথাই বলেনি। আরবিওতে অতবার গেছি, এইচআর ম্যানেজার বলেছিলেন যে আপনাকে লাস্ট ইন্টারভিউয়ের আগে আরএম একদিন একা আপনার সঙ্গে কথা বলতে চান। আমি বললাম অবশ্যই জানাবেন। আমি ভেতরে ভেতরে আনন্দ হলো যে আপনি আরএম নিশ্চয়ই ওটা ওটা নিয়ে আমি কোনো সলিউশন বা অল্টারনেটিভ কিছু একটা ওয়ে বের করবেন। কিন্তু আলটিমেটলি সেটাও উনি করেননি, কেউ যোগাযোগ ওই বিষয়ে কথাই বলেননি বাইরের। জানেন তো সবাই অবশ্যই, পাবলিকও কত জানে, পাবলিকের কথা আছে আমার কাছে। পাবলিকও যা, আমি তো পুরনো এখানকার মালদার স্থানীয় এবং পুরনো, এবং এই সময় সব নতুন স্টাফ কেউ চেনা নাই, আমাকে দেখলে হ্যাঁ দেবুদা আছেন, পুরনো স্টাফরাও তাই, পেনশনাররা এখন এখন আমি যে গ্রুপে, ওরাও খুব আনন্দ পেত, আমার কাছেই আসতো। তার ফলে আমিও আনন্দের সঙ্গে কাজ করতাম। একসময় যে টাইম ফ্যাক্টর নিয়ে প্রবলেম করতাম, আমি রিজিট ছিলাম, প্রবলেম না, এটা তো আমার দোষ না, আমি সঠিক। দেখ সব সময় সঠিক নিয়ম হয় না, ভারতে এরকম অবস্থা হয়ে গেছে, তো এখন আমি ওটার সঙ্গেও মানিয়ে নিয়েছি। আমি হাইওয়ে হলে কাউন্টারে থাকতে যতক্ষণ না বোর্ড মিলে, আমি 7টা 8টা 9টা অবধি থেকেছি। কারণ এখন আর অভিজ্ঞতা দিয়ে আমি তো বুঝেছি যে আমাদের এগুলো করতে হবে, এগুলো করে না, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের যে ম্যাচিউরিটি আসে এবং কম্প্রোমাইজের ক্ষমতাটা আসে, সেটা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এইভাবে চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হলাম, এই দুঃখ আমার ভোলার নয়। ঠিক আছে। আমি স্যার আপনি নামটা কি বললেন একটু আরেক? আমার নাম অভিজিৎ অভিজিৎ ভট্টাচার্য। অভিজিৎ ভট্টাচার্য। আপনি কি বোম্বে হেড অফিস থেকে বলছেন নাকি? আমি লোকাল হেড অফিসে কলকাতা থেকে বলছি। কলকাতা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। অভিজিৎ ভট্টাচার্য। আপনার হ্যাঁ, আপনার কাছ থেকে শুনলাম মোটামুটি। আমি তাহলে তো এবারে আপনি দেখছি ইয়েকেও এখানে। পাবেন বোধ হয়, আপনি দেবাশিস রায় পিপিজিতে নেই না, চেঞ্জ হয়ে গেছেন?
দেবাশিস না, রায়। দেবাশিস রয়। ঠিক আছে, আমি ফার্দার আপনার সঙ্গে কথা বলবো। অবশ্যই অবশ্যই। আপনার থেকে শুনলাম, আমার দুতরফাইটা শোনা দরকার। আচ্ছা, আপনার এই নাম্বারটা আপনার অফিসের নাম্বার হ্যাঁ, তো? আপনার আমার নাম্বারটা নোট করে রেখে দিন, যদি দরকার হয় আমাকে ফোন করবেন। অফিসের তো? হ্যাঁ, অফিসিয়াল। পিপিজি সেল। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। ওকে ওকে, ধন্যবাদ আপনাকে অনেক। একটু আমার একটু পজিটিভ দেখবেন।